চিহ্ন দিলেন, দিয়ে আপনি লাস্টে বলবেন, যদি আপনার মনে হয় যে আমি এটার বিরুদ্ধে বলবো, তখন আপনি বলবেন দ্য আনসার ইজ অ্যাবসলিউটলি নো। তাতে করে হয় কি, যে স্বাভাবিকভাবে স্টেটমেন্টের চাইতে আপনি তো ওভাবে বলতে পারতেন যে আমি উই ডু নট সাপোর্ট দ্য ইউজেস অফ মোবাইল ফোন হোয়াইল ফিডিং দ্য বেবিজ। এটা তো আপনি এভাবে বলে দিতে পারতেন, কিন্তু এভাবে না বলে আপনি যদি একটু আর্টিস্টিক ওয়েতে যান, মানে কোশ্চেন করেন, একটু কোশ্চেন করে আপনি আবার উত্তর দিবেন যে নো অথবা ইয়েস। হ্যাঁ, আবার ধরেন আমরা যদি বলি ইজ ফিজিক্যাল এক্সারসাইজ গুড ফর হেলথ, হ্যাঁ, শুড উই কন্টিনিউ ইট, তখন আপনার কি মনে হবে, কারণ ফিজিক্যাল এক্সারসাইজ ভালো। হ্যাঁ, তখন আপনি বলুন যে দ্য আনসার ইজ ইয়েস। অর্থাৎ আপনি ওই নিজেই প্রশ্ন করে নিজেই পরের লাইনে একটু আপনি উত্তরটা দিয়ে দেবেন। এতে করে হবে কি যে রিডার বা যিনি পড়বেন তার কাছে এটা একটু আর্টিস্টিক মনে হবে যে না আপনি খুব একটু ভালো জানেন আর কি। 11 নম্বর পয়েন্টটা হলো, এটা জরুরি, এটা আমি অ্যাপ্লাই করেছি, আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনাদেরকে তিনটে রচনা দেওয়া হয়, তাই না? তিনটা এসে বা আর্টিকেল যেটাই বলেন, তিনটা দেওয়া হয়। তিনটা কিন্তু একই রকম না, মানে একই ক্যাটাগরির না, অবশ্যই না। তিনটা তিন রকম। যেমন ধরেন আমরা যদি 35-এর কথাটা চিন্তা করি, 35তম বিসিএস, যেটা নতুন ফরম্যাটে প্রথম বিসিএস, সেখানে তিনটা রচনা এসেছিল। একটি হলো দ্য রাইজ, খেয়াল করেন, দ্য রাইজ অফ রিলিজিয়াস এক্সট্রিমিজম অ্যাজ এ গ্লোবাল থ্রেট। এটা ছিল এক নাম্বারটা। 2 নাম্বারটা ছিল নেচার, খেয়াল করেন, ভার্সেস নার্চার, মানে প্রাকৃতিক ভাবে তৈরি অথবা নার্চার করে বা প্রতিপালন করে লালন পালন করে তৈরি, এটা বুঝাইছে। নেচার কোনটা, নার্চার কোনটা। আর আরেকটা বলছে যে হাউ আই সি মাইসেলফ আফটার 10 ইয়ার্স ফ্রম নাও, মানে আজ থেকে 10 বছর পরে আমি নিজেকে কেমন দেখতে চাই। ধরেন আজকে 2021 সাল, 2031 সালের মধ্যে আমি নিজেকে কেমন দেখতে চাই, এই ব্যাখ্যাটি জানতে চেয়েছি। এটা আমি একদম আপনাদের 35তম বিসিএস এর প্রশ্ন থেকে নিয়েছি। এখন একটু খেয়াল করে দেখেন, আপনি একজন পরীক্ষার্থী হিসাবে যেহেতু আপনাকে একটু শক্ত করে লিখতে হবে, সুন্দর করে একটু ইনফরমেশন দিয়ে, আপনার লেখারও বিষয় আছে, কোন রচনাটা আপনার জন্য সবচেয়ে সহজ কম্পারেটিভলি? এই তিনটা রচনার মধ্যে আপনার জন্য সবচেয়ে সহজ রচনাটা হলো 1 নম্বরে যেটা দেওয়া আছে সেটা। সেখানে বলা আছে দ্য রাইজ অফ রিলিজিয়াস এক্সট্রিমিজম অ্যাজ এ গ্লোবাল থ্রেট। এখানে আপনি লেখার সুযোগ পাবেন, কারণ ধর্মীয় সন্ত্রাসবাদ বা সন্ত্রাসবাদ সম্পর্কে কম বেশি আপনার বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী বা রচনা হিসাবেও কিন্তু আপনারা পড়েছেন। আমরা কিন্তু সন্ত্রাসবাদের উপরে পড়তে বলি সবসময়, কিন্তু আমরা কখনই আপনাদেরকে বলি নাই যে নেচার ভার্সেস নার্চার পড়ো, কারণ এটা আমরা জানি না আসলে এরকম রচনা যে দিবে, কেউই বলে না নিশ্চিত। আবার 10 বছর পরে আমি নিজেকে কোথায় দেখবো, এটাও যে আপনাকে আমরা কোনোদিনও বলেছি আমার মনে হয় না। সুতরাং কম্পারেটিভলি আপনার হাতে ইনফরমেশন সবচেয়ে বেশি আছে কম্পারেটিভলি 1 নম্বর রচনাটার উপরে। এজন্য রচনা যখন চুজ করবেন যে তিনটের মধ্যে আমি কোন রচনাটা লিখবো, সবসময় মাথায় রাখবেন আমার সাজেশনটা হলো যেই রচনায় আপনার ইনফরমেশন তথ্য দেওয়ার সুযোগ আছে সেই রচনাটা একটু বেশি লিখবেন। আপনি থিওরিটিক্যাল, যেমন এইটা নেচার ভার্সেস নার্চার, এটা একদম থিওরিটিক্যাল রচনা, এটার জন্য আপনার একেবারে হাইলি ইমাজিনেটিভ এবং খুব তাত্ত্বিক টাইপের লোক না হলে এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। আর যদি আপনার রাইটিং স্কিল খারাপ হয়, আপনি যদি লিখতে কম পারেন, তাহলে আপনি আধা পৃষ্ঠার পরে অথবা 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠার পরে দেখবেন যে নেচার ঢুকে গেছে নার্চারের মধ্যে, আর নার্চার চলে গেছে বুড়িগঙ্গা নদীতে। এটা আপনি আর খুঁজে পাবেন না। আর লাস্টে যেটা বলছে যে আমি নিজেকে 10 বছর পরে কোথায় দেখতে চাই, এটা এই 4 ঘন্টা পরীক্ষার মধ্যে চিন্তা করে আবার একটা একদম নিউ একটা কনসেপ্ট, এরকম একটা অবস্থায় আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি পরামর্শ দিব, রচনা যখন লিখতে বসবেন, আপনারা অনেকে ভাবেন যে স্যার সবাই তাহলে ওইটা দিবে, দিক, আপনার সমস্যা কোথায়? সবাই দেওয়ার জন্যই তো ওটা দেওয়া হয়েছে। 12-13 হাজার পরীক্ষার্থী, তার মধ্যে 8-9 হাজার তো একটা দিবেই।
তাই না? কারণ সবার পড়াশোনার ক্যাটাগরি তো মোটামুটি একই রকম, তাতে কোনো সমস্যা নাই। আবার অনেকের ধারণা, এটা আমি দেখেছি যে অনেকের ধারণা যে সবাই যেটা লেখে সেটা না লিখে আরেকটা লিখলে একটু ভালো নম্বর পাওয়া যায়। এটা সঠিক কথা নয়। কারণ আপনার কাছে আমি রচনা জানতে চেয়েছি, কি অন্যজন কি লিখেছে, অন্যজন কেন লিখলো, সেই ব্যাখ্যা আপনাকে আপনার লেখা দিয়ে আমি জাস্টিফাই করব না, কখনোই না। আমি চাইবো আপনি যে বিষয়টা চুজ করেছেন, যে বিষয়টা আপনি লিখছেন, সেই বিষয়টায় আপনার নলেজ কতটুকু, আপনি কিভাবে উপস্থাপন করছেন, কতটুকু তথ্যপত্র আছে, কতটুকু ব্যাখ্যা বিশ্লেষণ আপনি করতে পেরেছেন আপনার আপনার উত্তরের সপক্ষে, সেটা একটু দেখতে হবে। এই জন্য এই তিনটার মধ্যে আপনি সবচেয়ে সহজে লিখতে পারবেন হচ্ছে দ্য রাইজ অফ রিলিজিয়াস এক্সট্রিমিজম অ্যাজ গ্লোবাল থ্রেট। এরকম প্রত্যেকটা বিসিএসই কিন্তু দেখা যাচ্ছে একটা তাত্ত্বিক দেয় আর একটা একটু অন্যরকম দেয়, একটু পার্থক্য করে দেয়। আর আপনি যদি খুব ভালো হন ওই বিষয়ে তাহলে আপনি যেতে পারেন, তবে সবার জন্য এটা ভালো নাও হতে পারে। 12 নম্বর পয়েন্টটা হলো 2 মিনিট একটু চিন্তা করে নিবেন, অথবা যদি সময় বেশি আপনার কষ্ট হয় অন্তত 1 মিনিট, অন্তত 1 মিনিট, এই মিনিটটাকে আপনি ওই সময় কলম 1 মিনিট অর্থাৎ 1 মিনিট আপনি একটু চিন্তা করে লিখবেন যে ফরম্যাটটা কিভাবে হবে। মানে আপনার যে রচনাটা আসলো পরীক্ষায়, সেই যেটা আপনি লিখবেন, সিদ্ধান্ত নিলেন এই 11 নম্বর পয়েন্ট থেকে যে আমি এটাই লিখবো, তাহলে আপনি যেহেতু আপনার পৃষ্ঠা লিমিট করা আছে, 8 পৃষ্ঠার বেশি যাবেন না, আপনি কিভাবে কতটুকু কোন পয়েন্ট থেকে শুরু করবেন, কতটুকু শেষ করবেন। যেমন আপনি কিন্তু, এবং সিকোয়েন্স আছে কিন্তু রচনার, আপনি ডেফিনেশন সেকশনটা কিন্তু প্রথম দিকে দিতে হয়, সুপারিশ গুলো যায় শেষের দিকে, তারপরে হচ্ছে আপনার কজেস গুলো আসে তার আগে, এরকম একটা বিষয় কিন্তু আসে। তো এই জন্য 1 মিনিট অন্তত ব্যয় করবেন 4 ঘন্টা সময়ের মধ্যে এক্সাম স্ট্র্যাটেজি হিসাবে। আপনারা যখন 9-10-এ পড়েছেন, 9-10 না ইন্টারমিডিয়েটে, এটা বোধহয় ইন্টারমিডিয়েট ছিল, ইন্টারমিডিয়েটে বোধ হয় এক্সাম স্ট্র্যাটেজি, হ্যাঁ, এক্সাম বিফোর দ্য নাইট বিফোর দি এক্সাম, সেখানে বলছেন আপনাকে যে এক্সাম স্ট্র্যাটেজি কি, থিঙ্ক বিফোর ইউ রাইট, তারপরে আরো মনে নেই, অনেকদিন পড়ি না তো, আপনার অনেক কিছুই বলেছে, অর্থাৎ পরীক্ষা হলে কিভাবে কি করতে হবে। তো 1 মিনিট সময় দিবেন যে আমি কিভাবে শুরু করব। আর লাস্ট পয়েন্টটা হলো রচনা লেখার সময়, রচনার ক্ষেত্রে আপনার এই প্রিপারেশনের ক্ষেত্রে, সেটা হলো যারা খুব উইক তারা পয়েন্ট দিবেন বেশি। মানে রাইটিং পৃষ্ঠা 8 পৃষ্ঠা তো আপনার লেখা লাগবে, পৃষ্ঠা ভরায় ফেলবেন হচ্ছে শুধু পয়েন্ট গুলো উল্লেখ করে করে। যেমন ধরেন আপনি যদি ইংরেজিতে খুব ভালো হন, তাহলে আপনি কোনো জায়গায় গিয়ে আমার কাছে এসে বলতে পারেন, এক্সকিউজ মি, ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। খেয়াল করেন, এক্সকিউজ মি বা এক্সকিউজ মি স্যার, মিস্টার, যেটাই হোক, যা ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অথবা বললেন যে কোল্ড ওয়াটার, অথবা যেটাই বলেন নেমড অমুক, এটা এটা বললে কিন্তু আপনাকে আমি পানিই দিব। আর আপনি যদি বলেন, মানে বুঝান যে আমাকে যে ওয়াটার, এবার যদি এসে বলেন আমার সামনে, তা আমি কি বুঝবো? আমি বুঝবো যে আপনি পানি চাচ্ছেন, অর্থাৎ আপনার কাজটা কি পানি খাওয়া। এখন যদি ওইভাবে বাক্য বলতে না পারেন, তাই বলে কি আপনি পানি খাবেন না? আপনি যেমন যারা বাংলাদেশ থেকে যারা হচ্ছে আপনার বিদেশে যায় প্রথম প্রথম, যারা তো প্রথম ফুল বাক্য বলতে পারে না, তারা কিন্তু এই ওয়াটার, ইয়েস নো ভেরি গুড দিয়ে কিন্তু কয়েক মাস কিন্তু তাদের কাজগুলো কিন্তু চালিয়ে নেয়। তো সেক্ষেত্রে যেহেতু আপনি রাইটিং স্কিলে খুবই দুর্বল, পাচ্ছেন না, কম পাচ্ছেন, সেক্ষেত্রে পয়েন্টগুলো একটু বাড়ায় দিলে পৃষ্ঠাটা ভরে যাবে। আর স্যাররা মূলত পয়েন্টের দিকে একটু বেশি নজর দেয়, কারণ ওই পয়েন্ট দেখলেই মনে হয় যে আপনি পয়েন্টের ভেতরে কি লিখেছেন। আপনি মোটামুটি পয়েন্টটা যখন জানবেন তখন স্বাভাবিকভাবেই স্যাররা এই বিষয়টা কিন্তু আপনাকে কিছুটা কনসিডার করবে। এই রচনা পড়ার সময় বা লেখার সময় বা আজকে থেকে প্রিপারেশন নেওয়ার সময় এই কৌশলগুলো একটু মাথায় রাখবেন, তাতে আপনার জন্য কিছুটা সহজ হবে। এবার আসেন, আসলে আমরা কোন রচনাগুলো একটু বেশি পড়ার চেষ্টা করব। আমার মতে যে বাংলাদেশে বর্তমানে, আমার হিসাবে আমি আজকে চিন্তা করে আপনাদের জন্য 13টি রচনা নিয়ে এসেছি, যে এগুলো আপনি যদি পড়েন আপনার মোটামুটি ভাগ্য ভালো হলে এর মধ্যে চলে আসতে পারে। তার মধ্যে 1 নাম্বারটা হলো খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা জানেন, মুজিব ইয়ার অথবা বার্থ সেন্টিনারি অফ ফাদার অফ দি
নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ বাংলা যেটাকে আমরা মুজিববর্ষ বলি। এই রচনাগুলো বাংলার ক্ষেত্রে প্রযোজ্য, বাংলা ইংরেজি একই, শুধু ভাষা পার্থক্য, এটার সাথে জিকে সম্পর্ক আছে। তো এই জন্য এই মুজিব বর্ষ সম্পর্কে বা মুজিব বর্ষে কি হয়েছে, কবে বৃদ্ধি হয়েছে, সরকার কি কি উদ্যোগ নিয়েছে, কিভাবে আমরা পালন করেছি, করোনা ক্রাইসিসের মধ্যে আমরা কি কি করেছি, এই সম্পর্কে একটা ডিটেলস লেকচার আপনার অবশ্যই প্রিপারেশন থাকতে হবে। সেটা রচনার জন্য বা অন্য জায়গা থেকে লাগতে পারে। 2 নম্বর রচনাটা গুরুত্বপূর্ণ হতে পারে যে 50 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতার যে 50 বছর, অথবা গোল্ডেন জুবিলি অফ বাংলাদেশ, সুবর্ণ জয়ন্তী যেটা, এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। 10 দিন ব্যাপী আমরা কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান করেছি, সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীগণ অনেকেই এসেছেন। তো সেক্ষেত্রে এটাও আপনার একটু পড়তে হবে। 3 নম্বর পয়েন্টটা হলো, রচনাটা জরুরি আমার কাছে মনে হয়, করোনা ক্রাইসিস, ইকোনমিক পার্সপেক্টিভ অফ বাংলাদেশ, অর্থাৎ করোনায় কিন্তু বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা, সেটা করোনা সব দিকেই প্রভাব বিস্তার করেছে। তো সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে অর্থনীতির উপরে এবং অর্থনীতির সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়গুলির উপরে। টাকা না থাকলে পড়া যায় না, টাকা না থাকলে খাওয়া যায় না, টাকা না থাকলে ভালো পোশাক পরা যায় না। এই জন্য করোনা সবচেয়ে বেশি বিক্রি প্রভাবটা চলে গেছে আপনার ইকোনমিকের উপরে। 4 নম্বর পয়েন্ট রচনাটা আপনি পড়তে পারেন, এক্সপেট্রিয়েট ওয়ার্কার্স অ্যান্ড রেমিটেন্স ইন বাংলাদেশ, অর্থাৎ প্রবাসী শ্রমিক আর রেমিটেন্স সাধারণত প্রবাসী শ্রমিকরাই পাঠিয়ে থাকে। এজন্য প্রবাসী শ্রমিক এবং প্রবাসী শ্রমিকদের উপরে একটু পড়াশোনা করিতে হইবে। এবং আরএমজি সেক্টর, আরএমজি বলছি, রেমিটেন্স যেটা আমাদের পাঠানো হয়েছে 2021 সালে অলরেডি প্রায় $50 বিলিয়ন আপনার চলে আসছে কিন্তু, যেটা আমরা যখন বিসিএস পড়তাম তখন ছিল 14 5 বছরের মাথায় কিন্তু এটা এত বৃদ্ধি পেয়ে গিয়েছে। এটা আপনার বিভিন্ন পত্র পত্রিকা আছে, আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। আর রেমিটেন্সটা এবং বৈদেশিক যে প্রবাসী যে শ্রমিকরা, এই সম্পর্কে আপনার তথ্য জানতে হবে। এগুলো আমরা একটু একটু করে আপনাকে আমি বলে দিব শেষে। আর সবচেয়ে এটাও গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন প্রায় সময় হয়, সেটা হলো নারী, উইমেন এম্পাওয়ারমেন্ট, ইমানসিপেশন অথবা ভায়োলেন্স এগেইনস্ট উমেন, অর্থাৎ নারীদের সাথে নারীদের সাথে মানে আমাদের এই পরীক্ষাগুলোর সম্পর্ক খুব বেশি। বাংলাদেশের যারা প্রশ্নকর্তা, তারা প্রশ্ন করতে বসলেই মেয়েদের কথা মনে করে এবং একটা প্রশ্ন দিয়ে দেয়। কম্পিটিশন যখন চুজ করে তখন মনে হয় মেয়েদের এটা একটা দিই। তারপরে যখন আপনার রচনা লিখতে বা প্রশ্ন করতে বসে তখন মনে হয় যে একটা রচনাই দিয়ে দিই, এটা খুব কষ্টে আছে। হ্যাঁ, তো যাই হোক, এটা একটু পড়বেন। নারীর মুক্তি এবং হচ্ছে এম্পাওয়ারমেন্ট, যেটা একই জিনিস, যার মুক্তি হয়েছে সেই ক্ষমতাবান হয়েছে, এই দুইটা এক। আর ভায়োলেন্স এগেইনস্ট যেটা, এটা একটু এক্সট্রা করে পড়তে হবে, যে নারীদের উপরে কি ধরনের নির্যাতন হয়ে থাকে। এটা হতে পারে আপনার মানসিক নির্যাতন হতে পারে, শারীরিক নির্যাতন হতে পারে, আর্থিক নির্যাতন হতে পারে, আত্মিক নির্যাতন হতে পারে। হ্যাঁ, অন্তরাত্মাকে আপনি কষ্ট দিচ্ছেন, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ নির্যাতন, এটা হতে পারে। 6 নম্বরটা হলো সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ক্রাইম। ডিজিটাল ক্রাইম কি? ফেসবুকের মাধ্যমে হুমকি দেওয়া, ফেসবুক লাইভে গিয়ে গালিগালাজ করা, তারপরে হচ্ছে আপনার অমুককে তমুক করে ফেলা। এই জন্য আপনার সাইবার ক্রাইমটা আমাদের সমাজে বর্তমান যুগটা অনেকটা বেশি, যার কারণে সরকার কিন্তু গত কয়েকদিন আগে বাংলাদেশের 8টি বিভাগে কিন্তু একটা করে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল কিন্তু সরকার করেছে। এবং সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশ পুলিশের একটা বিশেষ ইউনিটও করা হয়েছে। এগুলা আপনাকে একটু পড়তে হবে। তারপরে যে বিভিন্ন লাইকি প্লাস বিভিন্ন অ্যাপের মাধ্যমে ডিজিটাল যে মুদ্রা, সেটা পাচার হচ্ছে এবং অর্থ পাচার হয়ে যাচ্ছে। কিছুদিন আগে ডিবি একটা রিপোর্টও করেছিল এভাবে, মানে ডিবি খবর পেয়েছিল, প্রথম আলোতে এসেছিল। তো এটা একটু দেখবেন, সাইবার সিকিউরিটি জরুরি। আপনার ফেসবুক হ্যাকে যে উল্টাপাল্টা, ওই যে একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী কয়েকদিন আগে ফেসবুকে এমন কিছু লিখছে, বিখ্যাত না মানে খুব পরিচিত আর কি, অল্প বয়স, পশ্চিমবঙ্গে গিয়ে গান করেছে, অনেক কিছু সে বলেছে, পরে আবার বলছে আমার আইডি হ্যাক হয়েছে, আমি আসলে এর জন্য সরি, পরে আবার বলছে বড় ভাই ছোট ভাই, এগুলো আপনারা জানেন। তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইবার ইনসিকিউরিটি, এই জন্যই কিন্তু এটা হয়েছে, যদি উনি সত্যি সত্যি এটা মানে সত্য হয়ে থাকে তার বক্তব্য। লাস্টেরটা 7 নম্বরটা হলো যেটা বলছিলাম একটু আগে, রিলিজিয়াস এক্সট্রিমিজম অথবা টেরোরিজম, গ্লোবাল অ্যান্ড বাংলাদেশ পার্সপেক্টিভ। অর্থাৎ দেখেন, সন্ত্রাসবাদ কিন্তু পৃথিবী থেকে চলে যাচ্ছে না, কখনোই যাবে না, এটা একদম কিয়ামত পর্যন্তই থাকবে।
এর ফরম্যাট, এর ধরন, এর এরিয়া, এগুলা হয়তো চেঞ্জ হতে পারে। এক সময় আফগানিস্তানে থাকতে পারে, সেখান থেকে হয়তো আরেক জায়গায় যেতে পারে। মানে অর্থাৎ পরিধিটা কিন্তু আপনার আলাদা হতে পারে, কিন্তু এর অবস্থানটা সবসময় গুরুত্বপূর্ণ, কোনো না কোনো জায়গায় থাকবে। একসময় রাশিয়া মাতাব্বরি করেছিল, তারা এখন পরাজিত, এখন চলে গেছে আমেরিকার কাছে। যদি তারাও একসময় পরাজিত হয়, সেটা চলে যাবে চীনের কাছে। অর্থাৎ পৃথিবী মোড়ল শূন্য কখনোই হবে না। এটা কেউ না কেউ কিন্তু এই মোড়লত্ব প্রকাশ করবেই। এজন্য সন্ত্রাসবাদ থাকবেই। সাম্প্রতিক সময় ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপরে যে বর্বরোচিত হামলা হয়েছে, এটা ওয়ান কাইন্ড অফ এক্সট্রিমিজম। এটার সাথে আপনি রিলিজিয়নকে যুক্ত করতে পারেন, যে জায়নিজম যেটা, তারা কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করেছে। আরেকটা 8 নম্বর রচনাটা হলো ব্লু ইকোনমি, নীল যে অর্থনীতি, সেটা একটু পড়ার চেষ্টা করবেন। বাংলাদেশের যে ইকোনমিক গ্রোথ, এটার ক্ষেত্রে ব্লু ইকোনমির অবদানটা কি। আমি কিছুদিন আগে গত ফেব্রুয়ারি মাসে একটা সিনিয়র স্কুল পরীক্ষা দিয়েছি, আপনারা জানেন কিনা। যারা বিসিএস ক্যাডার হওয়ার পরে 4 বছর পূর্ণ করে, তাদের প্রত্যেককে সিনিয়র স্কুল পরীক্ষা দিতে হয়, আদারওয়াইজ পরবর্তী প্রমোশনটা হয় না। ওটা পাশ করতে হয়, ব্যাপার আছে। ওটা রেজাল্ট দেয়নি আমার এখনো, করোনার জন্য আটকে গেছে। সেখানে কিন্তু এই ব্লু ইকোনমি এবং বাংলাদেশের অর্থনীতি, একটা প্রশ্ন আসছিল আমাদের, 20 নম্বরের প্রশ্ন। তো সেখানে আমরা লেখার চেষ্টা করেছি। আর আমার মনে হয় যে আপনারাও পাবেন, যেহেতু আপনারাও বিসিএস পরীক্ষার্থী। আর সম্প্রতি কিন্তু সরকার এই ব্লু ইকোনমি দেখাশোনা করার জন্য বাণিজ্য, খনিজ সম্পদ বিভাগের অধীনে কিন্তু একটা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মন্ত্রণালয়ে খনিজ সম্পদ বিভাগের অধীনে কিন্তু একটা সেল করেছে। সেটার নাম দিয়েছে ব্লু ইকোনমি সেল। সেখানে একজন অ্যাডিশনাল সেক্রেটারি স্যার আছেন, আমরা ওনার লেকচার শুনলাম কয়েকদিন আগে। তো এটা দেখছি, দেখেন ব্লু ইকোনমিটাকে কিভাবে বাস্তবায়ন করা যায়, সেখানে বিভিন্ন একটা দপ্তরই করে দিয়েছে সরকার। এগুলা যদি আপনারা একটু ডিটেলস পড়াশোনা করেন, আপনি এগুলা পেয়ে যাবেন। অর্থাৎ ব্লু ইকোনমিকে সিরিয়াসনেস দিয়ে সরকার কিন্তু একটা কাজ করার চেষ্টা করছে। 9 নম্বরটা হলো এসডিজি। এসডিজি 17টি গোল আছে, এবং এই এসডিজি বাংলাদেশে 2030 সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ। 2030 সাল পর্যন্ত যত বিসিএস পরীক্ষার্থী, ব্যাংক জব পরীক্ষার্থী বা যেই আসুক না কেন, তাকে কিন্তু এই এসডিজি সম্পর্কে পড়াশোনা করতে হবে। এসডিজিটা একটু ভালো করে, 17টা গোল একটু ভালো করে পড়বেন। তার আরেকটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা আমি আপনাকে বলি। যখনই কোনো কিছু লিখবেন, দেখবেন এসডিজি 17টা গোল পরোক্ষ ও প্রত্যক্ষভাবে মানুষের জীবনের জন্য যা প্রয়োজন অথবা সমাজে যা বিদ্যমান, তার প্রত্যেকটা বিষয় কিন্তু ওর সাথে কিন্তু অ্যাটাচ করা আছে। আপনি পোভার্টি নিয়ে যদি রচনা লিখতে যান, আপনি কিন্তু এসডিজি যে 1 নম্বর গোলটা আছে, যে ইলিমিনেট অল ফর্মস অফ পোভার্টি, হ্যাঁ, আপনারা দেখেছেন না, এটা 1 নম্বর কথাটা বলতেছি আর কি। তো এই জন্য আপনি যখন রচনা লিখতে যাবেন, আপনি অন্য কিছু লিখতে যাবেন, ধরেন পোভার্টি আপনি লিখবেন, আপনি এসডিজিতে পোভার্টি সম্পর্কে কি বলা আছে সেই বিষয়টা এই এসডিজি থেকে আপনি নিয়ে যাবেন। আর এসডিজি হচ্ছে আপনার যদি রচনা হিসাবে সরাসরি কমন নাও আসে, এর যে ইনফরমেশনটা আপনি পাবেন, সেটাকে আপনি অন্য রচনার মধ্যে একটু কোরিলেট করার সুযোগ পাবেন, এই জন্য এটা পড়তে হবে। 10 নম্বরটা হলো ফুড সিকিউরিটি, সেফ ফুড অর ফুড অ্যাডাল্টারেশন ইন বাংলাদেশ। ফুড সিকিউরিটি নিয়ে একটু পড়াশোনা করতে হবে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আমরা একসময় শ্রীলঙ্কা তো চাল রপ্তানি করেছিলাম। কিছুদিন আগে আমরা কিন্তু শ্রীলঙ্কাকে আমরা ডলারও সাহায্য করেছি, ঋণ দিয়েছি আর কি, ডলার সাহায্য না, তো ডলার ঋণ দেওয়ার সুযোগ হয়েছে আমাদের। আচ্ছা, আমরা ডলারে কিছু ঋণ দিয়েছি, এইগুলা কিন্তু বাংলাদেশের একটা প্রোগ্রেস। তো এই বিষয়গুলো একটু পড়ার চেষ্টা করবেন। ফুড সিকিউরিটি, সেফ ফুড এবং ফুড অ্যাডাল্টারেশন ইন বাংলাদেশ। আচ্ছা, এরপরে হলো 11 নম্বর পয়েন্ট, রচনাটা আমি বলবো আপনি পড়ার জন্য, এনভায়রনমেন্ট পলিউশন কজেস এন্ড রেমিডিজ। এটা 27 নম্বর বিসিএস আসছিল। রচনা কিন্তু মাঝে মাঝে রিপিট করে, রচনা যে রিপিট করে না তা কিন্তু না। আপনি চাইলে মাঝে মাঝে কিন্তু আপনার রচনাটা পড়ার সুযোগ থাকবে, এটা একটু দেখে নিবেন। আরএমজি সেক্টর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সেক্টর। বাংলাদেশে বলা হয় যে রেমিটেন্স এবং আরএমজি, এই দুটো জিনিস বাংলাদেশের অর্থনীতিকে করোনার মতো পরিস্থিতিতেও অনেকটা সাপোর্ট দিয়েছে। এজন্য এই দুটো সেক্টর বর্তমানে গুরুত্বপূর্ণ। পাবলিক সার্ভিস কমিশন আপনার কাছে জানতে চাইতে পারে যে আপনি এই সম্পর্কে কি জানেন। হ্যাঁ, আর
ট্যুরিজম ইন বাংলাদেশ, এটা যদিও করোনার জন্য ব্যাপক মাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারপরেও আপনার একটু জেনে নেওয়া ভালো। এই 13-14টা রচনা একটু ভালো করে দেখবেন, আপনি এর বাইরেও পড়তে পারেন, কিন্তু এগুলো একটু প্রথমে দেখে নেবেন। বাংলাদেশের যে কোনো বই গাইডে এগুলো আছে, আর বই গাইড না থাকলেও সমস্যা নাই আপনার রচনার জন্য। কোশ্চেন করবে? কে কোশ্চেন করবে? এত লোকজন প্রশ্ন করলে আমি উত্তর দেবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, করেন দেখি দেখি। বলেন। যিনি প্রশ্ন করবেন আনমিউট করে বলেন। বলছে না তো? জি বলেন। আচ্ছা, তোমার প্রশ্ন কি ফেসবুক লাইভে যারা আছে এরাও শুনবে? ঠিক আছে, আপনার কথা কিন্তু বাইরের লোকও শুনতেছে, সেভাবে বলেন আর কি। মানে কোনো টেকনিক্যাল সমস্যা? প্রশ্ন করে ফেলুন, আমি আপনার জন্য থেমে আছি, প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে। তারপরে যেটা বলছিলাম যে 13 নাম্বার হচ্ছে ট্যুরিজম ইন বাংলাদেশ। এই 13-14টি রচনা একটু ভালো করে দেখে নেবেন। রচনা দেখেন, মুখস্থ করার কিছু নাই এখানে, ইনফরমেশনের খেলা। আপনি ইনফরমেশনটা তৈরি করবেন, সে আলোকে আপনি কিছু পয়েন্ট তৈরি করে রাখবেন, এগুলা থেকে কম বেশি যাচাই বাছাই করে আপনি রচনাটা লিখে ফেলবেন। যাদের ফ্রি হ্যান্ড রাইটিং ভালো আছে সে তার জন্য পড়ার কিছুই নাই, শুধু ইনফরমেশন গ্যাদার করা দরকার। আচ্ছা, এবার একটি রচনার স্বাভাবিক স্ট্রাকচার কি হতে পারে, কি হওয়া উচিত, এই 1000 শব্দের একটি রচনার স্বাভাবিক স্ট্রাকচার কি হওয়া উচিত, এটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধরেন প্রথমে আপনি 1 নম্বর পয়েন্টটা অবশ্যই কি হবে, শুরুতে হবে একটি ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে স্ট্রাকচার, STRUCTUR, স্ট্রাকচার অফ আর্টিকেল অর এসে, যেটাই বলেন স্ট্রাকচার অফ দি আর্টিকেল। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের বিকল্প কোনো শব্দ নাই, এটাই সবচেয়ে ভালো শব্দ। 1 নম্বরে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে আপনি কি লিখবেন, আপনি যে টপিকসটার উপরে রচনাটা লিখতে যাচ্ছেন সেই টপিক সম্পর্কে ইন্ট্রোডাক্টরি, একেবারে প্রাথমিক কিছু ধারণা এখানে আপনার লিখতে হবে। আমি কয়েকটা পয়েন্ট আপনাকে লিখিয়ে দেব, সে আলোকে আপনি লিখবেন। অর্থাৎ একটি ইন্ট্রোডাকশন অবশ্যই থাকতে হবে। 2 নম্বর পয়েন্টটা হলো একটা ডেফিনেশন থাকতে পারে। দেখেন, আপনারা যারা লতে পড়েছেন বা ল না পড়লেও জেনে রাখেন যে, মনে রাখবেন যখন একটা আইন তৈরি হয়, আইনের একটা প্রস্তাবনা থাকার পরে 1 নম্বর বা 2 নম্বর সেকশন চলে যাওয়ার পরে দেখবেন 3 নম্বর সেকশনে বা 2 নম্বর সেকশনে দেখা যায় একটা ডেফিনেশন সেকশন থাকে। অর্থাৎ ওই আইনটার মধ্যে আপনার যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, যেগুলা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, গুরুত্বপূর্ণ যে শব্দগুলো, তার একটা এক্সপ্লানেশন বা ডেফিনেশন কিন্তু আপনার দেওয়া হয়ে থাকে। এই জন্য আপনি যে বিষয়টা সম্পর্কে লিখছেন সেইটা বলতে কি বোঝায়, সেটার মানে কি, এটার একটা ডেফিনেশন। যদি সেই বিষয়টা টপিকসটা যদি খুব কঠিন টপিকস হয়, হ্যাঁ, যেমন ধরেন গ্লোবাল গুড গভর্নেন্স হয়ে থাকে, হতে পারে, সেটা একটু বড় করে লিখবেন। যেটা সহজ টপিকস, যেটা সম্পর্কে বেশি কথা সংজ্ঞায় বলার সুযোগ নেই, সেটা একটু আপনি ছোট করে লিখলেন। অর্থাৎ আপনার প্যারাটা হয়ে গেল, স্যার দেখলো আপনি একটা ডেফিনেশন দিয়েছেন। এটা হলো 2 নম্বর একটি টপিকস। 3 নম্বর হলো
হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অথবা শুধু ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল হতে পারে, শুধু ব্যাকগ্রাউন্ড। আপনি ধরেন আরএমজি সেক্টরের কথাই যদি আমরা বলি, ধরেন আপনি রচনা লিখছেন আরএমজির উপরে, তো আরএমজি সেক্টর কি ধুম করে 2021 সালে শুরু হয়ে গেছে, না এর কোনো ইতিহাস আছে? এর ইতিহাস অবশ্যই আছে। কখন শুরু হয়েছে? চট্টগ্রামে একটি গার্মেন্টস কারখানা, দেশ গার্মেন্টস নামে একটি গার্মেন্টস শুরু হওয়ার মাধ্যমে বাংলাদেশে কিন্তু এই গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু আস্তে আস্তে। তো যাই হোক, ওটা যখন আপনি পড়বেন তখন তো আপনি নিশ্চয়ই এগুলো সাধারণ জ্ঞানে বা কোনো জায়গায় অথবা রচনার জন্য আপনি এগুলো পড়েছেন। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড বা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড একটা পয়েন্ট আপনি দিতে পারেন, যাতে করে আপনার ওই রচনাটা সম্পর্কে বা ওই ওই রচনা তো না, ওই বিষয়টা সম্পর্কে আপনার একটা প্রেক্ষাপট যেন অবশ্যই থাকে। কারণ হিস্ট্রি ছাড়া সাধারণত হয় না। তারপরেও যদি না পারেন, না থাকে, সেক্ষেত্রে আপনি আলাদা করে বাদও দিতে পারেন। 4 নাম্বার পয়েন্টটা হলো কনস্টিটিউশনাল বেসিস। এটা আমি কেন বললাম? এটা সব জায়গায় নাও লাগতে পারে, কিন্তু এই পয়েন্টটা আপনি সংবিধান, যেমন ধরেন আপনি যে একটু আগে নারীর কথা বললাম, সংবিধান কি নারী ছাড়া? সংবিধানের মধ্যে কি নারী নেই? সংবিধানে পর্যাপ্ত পরিমাণে নারী রয়েছে। সংবিধানে কি কি আছে? নারী মুক্তির কথা যদি আপনি বলেন, নারীদের কথা আপনি বলেন, 28-27% না এগুলা? হ্যাঁ, তো এরকম যদি কনস্টিটিউশন বেসিস থাকে সেটা। আবার ধরেন আপনি ফুড সিকিউরিটি নিয়ে কথা বলছেন, আর্টিকেল 15-এ কিন্তু ফুডের কথা কিন্তু আপনার বলা রয়েছে। অথবা আপনি শিক্ষা নিয়ে কথা বলছেন, অথবা আপনি বিচার বিভাগ নিয়ে কথা বলছেন, অথবা আপনি নির্বাহী বিভাগের কোনো পার্ট নিয়ে কথা বলছেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু, অথবা আপনি জনস্বাস্থ্য, যেমন আপনি করোনা ক্রাইসিস নিয়ে লিখছেন, করোনা যেটা বললাম একটু আগে, করোনা কি সংবিধানের মধ্যে নাই? দেখেন তো আছে কিনা করোনা সংবিধানে। জনস্বাস্থ্য ও নৈতিকতা একটা সেকশন আর্টিকেল আছে কিনা? জনস্বাস্থ্য ও নৈতিকতা, এটা একটা সংবিধানের একটা আর্টিকেল, যেটার সাথে করোনাকে আপনি রিলেট করতে পারেন। যেটা সরাসরি থাকবে না সেটা তো আপনি আর লিখলেন না, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু যেটা থাকবে সেটা চেষ্টা করবেন, অর্থাৎ ঘুরে ফিরে কুমিরকে আপনি নদীর পাড়ে নিয়ে যাবেন। যে গল্প আছে সবই নদীর পাড়ে নিয়ে শেষ করে দিবেন আর কি। এটা থাকলে ভালো। এটাকে আপনি কোনো লেখার মধ্যে না ঢুকিয়ে আলাদা একটা সাইটেশন প্যারা দিয়ে দিলে স্যারের জন্য বুঝতে সুবিধা হয়। এরপর স্যার দেখেন একটা কথা 5 তো, নাম্বার পয়েন্টটা হলো মেইন বডি, অর্থাৎ রচনাটা। এটা গুরুত্বপূর্ণ সবচেয়ে। আপনি যেটার উপরে রচনাটা তৈরি করবেন, যেটার উপরে রচনাটা আপনার লিখতে হচ্ছে, সেই বডিটা আলাদা, সেই বডিটা আপনাকে তৈরি করতে হবে। এই বডির মধ্যে আবার কিছু সাব পার্ট থাকতে পারে, যেমন ধরেন প্রেজেন্ট সিচুয়েশন। প্রত্যেকটা জিনিসেরই একটা বর্তমান অবস্থা আছে, অবশ্যই আছে। 2 নাম্বার পয়েন্টটা হতে পারে, মানে এটা সাব প্যারা, ঠিক আছে, আপনি এর মধ্যে আপনি অন্তর্ভুক্ত করে দিবেন। 2 নাম্বার পয়েন্টটা হতে পারে মেইন আইডিয়াস, যে উনি কি বলতে চাইছে, আপনি কি কি ফোকাস করতে চাচ্ছেন, আপনি গুড গভর্নেন্সের উপরে আপনি কি বলতে চাচ্ছেন। গুড গভর্নেন্সের যে ব্যাখ্যাগুলো দিবেন, এই আইডিয়াটা একটু বড় করে লেখার চেষ্টা করবেন আপনি, আপনার যে অর্জিত জ্ঞান সেটার উপরে। এরপরে প্রত্যেকটা জিনিসের সাথে এক একটা জিনিস কিন্তু কন্ট্রাডিক্টরি, কন্ট্রাডিক্টরি পয়েন্টও আপনি এখানে উল্লেখ করবেন। যেমন ধরেন ক্রসফায়ার করলে সন্ত্রাসীর দ্রুত মৃত্যু হয়, খুব ভালো, কিন্তু এটা আবার রুল অফ ল বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে গেলে এটা আইনের শাসন বা সংবিধানের যে ব্যক্তি অপরাধীর যে অধিকার, আর্টিকেল 35 সংবিধানের, এটা কিন্তু ভায়োলেশন হয়ে যায় আবার। তো এই জন্য আপনি আপনি যেটাই করেন না কেন, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা কন্ট্রাডিক্টরি বিষয় থাকে। এই জন্য যদি থাকে, আপনি এই মেইন বডির মধ্যে 3 নাম্বার যে সাব প্যারাটা আছে, সেখানে আপনি কন্ট্রাডিক্টরি বা ডিসঅ্যাডভান্টেজিয়াস অথবা নেগেটিভ সাইডের একটা বিষয় দিবেন। ধরেন এই যে আমরা যদি প্রবাসী শ্রমিকদের কথাই বলি, তারা বিদেশে থাকছে, তারা কিন্তু সবাই খুব আনন্দে আছে, জিনিসটা কিন্তু তা না। আপনার কি মনে হয় রেমিটেন্স পাঠিয়ে দিয়েছে আপনাকে $50 বিলিয়ন, আপনি সেটা পেয়ে খুব খুশি, কিন্তু সে কতটা খুশি? এটা কি নেগেটিভ বা ডিসঅ্যাডভান্টেজিয়াস সিচুয়েশন না? সে, আপনারা তো মাঝে মাঝে ভিডিও দেখেন, অনেক গানও তৈরি হয়েছে প্রবাসীদের শ্রমিকদের উপরে। তারা খুব মানবেতর জীবন যাপন করছে, একটা রুমে 3টা খাট, তা আবার আবার দোতলা 3তলা আছে। আবার তারপরে খাওয়া দাওয়া করতে কষ্ট হয়, রান্না করতে হচ্ছে, অনেক সময় অনেক ঝামেলা হয়। তো এই জন্য প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা নেগেটিভ বা একটা ডিসঅ্যাডভান্টেজিয়াস অথবা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন কিন্তু অবশ্যই আছে। সেটা আপনি এই পার্টটা এসে, আরএনজি সেক্টর কথা যদি বলেন, তার কি কোনো চ্যালেঞ্জ নাই? আরএনজি সেক্টর কি স্বাধীন? আপনি যদি ট্যুরিজম নিয়ে বলেন, তার চ্যালেঞ্জ নাই?
আপনি কি করোনা ভাইরাস নিয়ে যদি বলেন তার কি কোনো চ্যালেঞ্জ নাই? অবশ্যই আছে। আপনি যদি মুজিব বর্ষ নিয়ে বলেন তার কি কোনো চ্যালেঞ্জ নাই? এই যে করোনার মধ্যে একটি পরিস্থিতিতে এই প্রোগ্রামগুলো আমরা অনেক ভাবে যে করতে পারলাম না, অনেক কিছু কিন্তু কাটছাট করতে হয়েছে, যেটা আপনারা জানেন। তো ইট ইজ অলসো চ্যালেঞ্জ। এটা যেটা যে আলোকে সাজে এটাকে আপনি প্রবলেম বলবেন, এটাকে আপনি চ্যালেঞ্জ বলবেন, এটাকে আপনি ডিসঅ্যাডভান্টেজিয়াস সিচুয়েশন বলতে পারেন। এটুকু বুদ্ধি আপনার থাকতে হবে যে আমি কোন শব্দটা এখানে আমরা ব্যবহার করব, এটা আপনি এখানে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবেন। এরপরে 4 নাম্বার সাব প্যারা হবে রিকমেন্ডেশন। রিকমেন্ডেশন আপনি করতে পারেন, সুপারিশ, যে এভাবে আছে, এভাবে না করে যদি আমি একটু এভাবে করি তাহলে আমাদের জন্য খুব ভালো হয়, আমরা এভাবে, আপনি একটা পরামর্শ দিবেন। আমি তো আগেই বলেছি এটা ছোটবেলার কোনো রচনা নয় যে নৌকা না চড়ে স্পিড বোটে চললে ভালো হইতো। এটা হচ্ছে আপনাকে কিছু বলতে হবে, আপনার কাছে জানতে চাইছে যে এই বিষয়টার উপরে তুমি কিছু লেখো। তো এই জন্য আপনি এখানে কিছু সুপারিশ তৈরি করলেন যে আমি আমি মনে করি যে এই বিষয়গুলোকে এভাবে দেখা যেতে পারে, এভাবে দেখা যেতে পারে। আপনার যে এই গত কয়েক মাসের যে পরিশ্রম বা যেই ইনফরমেশন গুলো আপনি গ্যাদার করেছেন সে আলোকে কিন্তু আপনি এটা লিখতে পারেন। এরপরে যদি আপনি আরো কিছু যোগ করতে চান করতে পারেন। আর লাস্টে 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে একটা কনক্লুশন দিয়ে দিবেন, অর্থাৎ শুরু হবে ইন্ট্রোডাকশন দিয়ে আর শেষ হবে কনক্লুশন দিয়ে। এই 6টা স্ট্রাকচার যেন ঠিক থাকে। আর সাব প্যারা 4টা দিয়েছি, আপনি চাইলে আরো বেশি কম করে দিতে পারেন। আর যদি আরো ঢুকে দিতে, এখানে আরেকটা বিষয় ঢুকানো যেতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স থাকে, ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, অথবা সেলিয়েন্ট ফিচারও থাকতে পারে, সেলিয়েন্ট ফিচার এটাও থাকতে পারে, এটাও আপনি অ্যাড করে নিতে পারেন। তবে এটা কিন্তু যেহেতু রচনা, আপনাকে আমি একটা রচনার কথা বলছি না, এটা হচ্ছে বেসিক্যালি একটা রচনা। আমাদের 1000 ওয়ার্ডের যে একটি রচনা আমাদের লিখতে হয়, সেই রচনাটার মোটামুটি স্ট্রাকচার কিন্তু এটা। দেখেন এই রচনাটা আমি কয়টা পয়েন্ট দিলাম, 1টা 2টা, ক্যারেক্টারিস্টিক ধরলে 3টা, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড 4টা, কনস্টিটিউশন 5টা, মেইন আইডিজ এর মধ্যে আছে 6টা, 7টা, 8টা, 9টা, এটা হলো 10টা। কটা হলো? 10টা হয়ে গেল। 10টা যদি পয়েন্ট হয়ে যায়, এগুলোর আবার সাব পয়েন্ট হবে না? কারণ কন্ট্রাডিক্টরি কেন, সাব পয়েন্ট অবশ্যই আসবে। তারপর হচ্ছে যে আপনার রিকমেন্ডেশন তো একটা হবে না, আপনি তো বেশ একটা রিকমেন্ডেশন করবেন, 5টা 7টা পয়েন্ট সেখানে তৈরি হতে পারে। অর্থাৎ এই জায়গাটা তো পয়েন্ট, সাব পয়েন্ট, আরো সাব পয়েন্ট তৈরি হতে পারে, এই জায়গাটাও সাব পয়েন্ট তৈরি হতে পারে। সেক্ষেত্রে পয়েন্ট বেড়ে যাবে। এখন যতগুলো পয়েন্ট আমরা বললাম, প্রত্যেকটা পয়েন্ট যদি আপনি 5-7 লাইন করে লিখেন, মোটামুটি অনেক লাইন কিন্তু আপনার হয়ে যায়। মানে আমি বলছি যাদের একেবারেই অবস্থা একটু বেশি খারাপ আর কি। তো এই স্ট্রাকচারটা যদি আপনি ঠিক রাখেন, আপনি এভাবে আপনার রচনাটা আমি মনে করি স্টার্ট হবে। এই ফর্মুলাটা, এই ফরম্যাটটা আমি কিন্তু আমার নিজের তৈরি করা ফরম্যাট নয়। আমি এটা আইএলস রাইটিং আছে না, আইএলস রাইটিং বা বিভিন্ন জায়গায় ইন্ডিয়ানদের তাদের কিছু আমি আপনাদের জন্য আজকে লেকচার দিতে গিয়ে আমি এটা স্টাডি করেছি নতুন করে আবার অনেকদিন পরে। তো পড়তে গিয়ে আমি তাদের কাছ থেকে নিয়ে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছি, এবং আমার কাছে মনে হয়েছে কিছু কাটছাট আমি করেছি, সংযোজন বিয়োজন আমি করে আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এবং আমি যখন আপনাদের মতো পরীক্ষা দিয়েছিলাম, তখন তো দুটো দিয়েছিলাম, তখনও আমি মূলত এভাবেই আমি লেখার চেষ্টা করেছি, যাতে করে আমার ভেতরে যাই থাক না কেন, স্যার যেন অন্তত আমার পয়েন্ট গুলো দেখে যেন মনে হয় যে না, অ্যাটলিস্ট ফিগারটা ঠিক আছে, ভেতরে কিডনি নষ্ট হইলে থাক, সমস্যা নাই। বুঝতে পেরেছেন? এটুকু আপনি ফলো করতে পারেন। তাহলে আমি আবার একবার বলি, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিবেন। ইন্ট্রোডাকশনে কি থাকে, আপনি যে বিষয়ের উপরে লিখছেন তার একটা প্রাইমারি ভিউ, এবং কোন কোন বিষয়গুলি আপনি আলোচনা করবেন সেগুলো ইন্ট্রোডাকশনের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। ইন্ট্রোডাকশনটা কিভাবে শুরু করবেন আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব। একটা ডেফিনেশন দিবেন। আপনি হয়তো বলতে পারেন দূর, গুড গভর্নেন্সের কি সংজ্ঞা দিব, স্যার তো এটা জানেই। স্যার সবই জানে, কিন্তু আপনি তারপরেও দিবেন। প্রবাসী শ্রমিকের রচনা লিখবেন, এক্সপাট্রিয়েটস ওয়ার্কার্স, তারও একটা ডেফিনেশন দিবেন। প্রবাসী শ্রমিক কে, কাকে প্রবাসী শ্রমিক বলে? আমি 7 দিনের জন্য বিদেশে গেলাম ট্রেনিং এ, অথবা আমি 15 দিনের জন্য গেলাম, আমি কি প্রবাসী শ্রমিক? আমি পড়তে গেলাম, 1 বছর পরে ফিরে আসলাম, আমি স্টুডেন্ট প্রজেক্ট, আমি কি প্রবাসী শ্রমিক? প্রবাসী শ্রমিক বলতে কি বোঝায় আসলে, আপনি সেই জিনিসটা ব্যাখ্যা করবেন। ক্যারেক্টারিস্টিক্স আপনি ব্যাখ্যা করতে পারেন কোন ভাবে আছে। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এই প্রবাসী শ্রমিকরা গতকাল কি গেছে নাকি আরো আগে গিয়েছে, কিভাবে গিয়েছে, শুধু কি বাংলাদেশেই থাকে প্রবাসী শ্রমিকরা বিদেশে, আর ভারতের লোকজন যায় না, পাকিস্তানের লোকজন যায় না,
আপনি আপনার ব্যাখ্যাটা শক্ত করার জন্য বাহিরের দেশ থেকেও আপনি ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। আপনারা মনে করে দেখেন, একদম লেকচারের শুরুতে আমি বলেছি যে জিকে পড়ার সময় খেয়াল রাখবেন কোন তথ্যগুলো আপনার রচনার মধ্যে ঢুকানোর সুযোগ থাকবে। যদি খেয়াল না রাখেন, আপনি রচনা লেখার সময় ম্যাটেরিয়ালস খুঁজে পাবেন না। এই জন্য বি কেয়ারফুল। কনস্টিটিউশনাল বেসিস, এটা সংবিধান থেকে যদি থাকে আপনি সেখান থেকে অবশ্যই বের করে দিবেন। চেষ্টা করবেন সংবিধানটাকে আনার জন্য, কারণ বাংলাদেশের সবচেয়ে মৌলিক আইন হচ্ছে সংবিধান। এই সংবিধানকেই কপি পেস্ট করে 1150 আইন তৈরি করা হয়েছে, অথবা পূর্বের আইনগুলোকে সমন্বয় করা হয়েছে। অর্থাৎ সংবিধানের সাথে যে আইন যায় না, যেটুকু বাতিল হবে সেটা কিন্তু বাতিল হয়ে যায়। তো মৌলিক আইন যেহেতু সংবিধান আপনার পড়া আছে, এই মৌলিক আইনটা সম্পর্কে আপনার জানতে হবে, সেটা আপনি এখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। মেইন বডি, এটা আপনার মূল রচনার আলোচনাটা, এটাকে আমরা 4টে সাব ডিভিশনে ভাগ করেছি। সেটার মধ্যে আবার পয়েন্ট থাকতে পারে, প্রেজেন্ট সিচুয়েশন, মেইন আইডিয়াস, আপনি মূলত কি বলতে চাচ্ছেন, কন্ট্রাডিক্টরি অর্থাৎ নেগেটিভ অ্যাডভান্টেজিয়াস ইস্যুস গুলা পয়েন্ট আকারে একটা করে উল্লেখ করে দিবেন, ঠিক আছে। রিকমেন্ডেশনস, কি কি করলে ওই সমস্যাগুলো হয় না। একটা কথা খেয়াল রাখবেন, কন্ট্রাডিক্টরি বিষয়গুলোকে উল্টা করে দিলে কিন্তু রিকমেন্ডেশন হয়ে যায়। কিন্তু আমি বলবো যে সরাসরি কন্ট্রাডিক্টরি বিষয়গুলোকে হুবহুব উল্টা করবেন না, এতে একই রকম হয়ে যাবে। এই জন্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনি চেষ্টা করবেন মানে বিপরীত করার জন্য। আর লাস্টে আপনি লিখবেন কনক্লুশন। কনক্লুশনটা কিভাবে থাকে? কনক্লুশনটা থাকে এভাবে, আপনি যা লিখছেন তার একটা ছোট্ট সারাংশ, এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ ইন্ট্রোডাকশনটা হচ্ছে যা লিখবেন মানে এটা সেটা, আর কনক্লুশনটা হলো যেটা আপনি লিখলেন সেইটাকে আরেকটু ভিন্ন ভাষায় সংক্ষিপ্ত আকারে আপনি একটু বর্ণনা করে দিলেন, ঠিক আছে। প্রশ্ন, এই হচ্ছে রচনার একটি স্ট্রাকচার। বলেন। আমি অত দূর থেকে দেখি না, চোখের সমস্যা। এটা কি আয়েশা, স্বপ্না, সিদ্দিকা? আয়েশা বলেন। সিদ্দিকা স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনাকে অনেকেই শুনছে, সেভাবে কথা বলবেন। জি স্যার, রচনা পয়েন্ট আকারে যদি লিখি, পয়েন্ট গুলা যদি উল্লেখ না করি, কারণ এমন অনেক বই আছে যেগুলোতে পয়েন্ট গুলো দেওয়া থাকে না, পয়েন্ট আকারে রচনাটা লেখা থাকে, সেক্ষেত্রে কি নাম্বার খুব কম আসবে যদি পয়েন্ট না উল্লেখ আচ্ছা করি? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আপনার প্রশ্ন। মিউট করে দেন, আনমিউট করে দেন, মিউট করে দেন। আপনার প্রশ্নটা হলো যে রচনা আমি সবই লিখবো, যেমন আমি ইন্ট্রোডাকশন লিখবো কিন্তু আমি ইন্ট্রোডাকশন শব্দটি লিখবো না, আমি কনস্টিটিউশনাল বেসিস লিখবো কিন্তু আমি এটা লিখবো না। কিন্তু আমি আপনার সাথে মানে আমি যারা এভাবে লেখে তাদের সাথে আমি একমত না। কারণ আমার বিষয়টা হলো যে যেহেতু এসে রাইটিং এর সময় যেহেতু আমাদেরকে 7-8 পৃষ্ঠার একটি রচনা লিখতে হবে, এক্ষেত্রে যদি আমি একটু সাজিয়ে পয়েন্টগুলো না লিখে দেই, তাহলে যিনি আমার খাতাটা দেখবেন তার জন্য এটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। কারণ হচ্ছে যে সে কোথায় বুঝবে, যেমন এখানে দেখেন এই স্ট্রাকচার দেখলে আমরা বুঝতে পারি, যেমন এখানে কনস্টিটিউশনাল বেসিস আছে, আপনি ওই লাইনে কিন্তু সংবিধান নিয়েই বলবেন, আর্টিকেল নাম্বারটা ঠিক মতো লিখবেন, কি বলা আছে সেটা লিখবেন, মানে আমি এইটা পড়ে আপনার বিশেষ ধারণাটা পেয়ে যাচ্ছি, আপনাকে আমি সহজে মূল্যায়ন করতে পারছি। যখন আমি আপনাকে সহজে মূল্যায়ন করতে পারবো, আপনার প্রতি আমি সন্তুষ্ট হব, আর সন্তুষ্ট হলে নম্বরটা বেশি পাওয়া যাবে। এই জন্য আমার পরামর্শ হলো, মানে আমি আপনাদেরকে অবশ্যই জোর জবরদস্তি করে শেখানোর চেষ্টা করছি না, এটা হচ্ছে আমার ভিউ। এবং আমি আমি তো বললাম যেটা আমি, ইট ইজ নট মাই ফরম্যাট, এটা আমি কালেকশন করে আপনাদেরকে দিয়েছি, এবং এটা বাংলাদেশের কোনো কালেকশন না, একটু বাইরে থেকেই নেওয়া। তো এই জন্য আপনি এভাবে লিখতে পারেন। আর যদি মনে করেন আগে একসময় আমাদের সময় ছিল পয়েন্ট ছাড়া ছিল, তখন আমরা পয়েন্ট ছাড়া লিখছি। আর এখানে তো বলা নাই আপনাদের যে 1000 ওয়ার্ডে লিখতে হয়, এখানে কিন্তু এটা বলা নাই। এই জন্য আমার পরামর্শ হলো যে আপনি পয়েন্ট দিয়ে লেখাটাই ভালো। বইতে নাই তো কি হয়েছে, আপনি পয়েন্ট বসাই দিবেন, সমস্যা নাই তো। আর রচনা বেশিরভাগ সময় 100% একেবারে হুবহু পড়ে আসবে এরকম না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আসবে। আপনি পারবেন, আপনার মেমোরি যখন লিখতে বসবেন আপনার মেমোরি আপনাকে সাপ্লাই দিবে সবই, কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে আপনার মানে হুবহু নাও পড়তে পারে, হ্যাঁ, আবার পড়তেও পারে। আপনি পয়েন্টটা লিখবেন, আমার পরামর্শ হলো এটা। ঠিক আছে, আমরা এভাবে লেখার চেষ্টা করব। এক একটি রচনার একটা একটা জেনারেল একটি স্ট্রাকচার, এটাকে আপনি কম বেশি করে আপনার বিভিন্ন যে রচনাগুলো থাকবে সেখানে আপনি এটা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। জি বলেন হাসান চৌধুরী। আসসালামু আলাইকুম স্যার। বলেন।
স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার, রচনার মধ্যে কি হিস্টোগ্রাম বা পাই চার্ট এমন মানে তারপর হচ্ছে ম্যাপ বা কোনো পিক্টোরিয়াল ডিসক্রিপশন দেওয়া যাবে কি? দেখেন, এটা একটা রাইটিং, আমি আপনাকে বলি, ইয়ে করে দেন, এটা একটা রাইটিং। এই রাইটিংটাকে আপনার নিজের একটি বক্তব্য, এটাকে বলে, আপনারা যে রচনাগুলো লেখেন এগুলো বেশিরভাগই রিফ্লেক্টিভ টাইপ অফ এসে। তো এখানে আপনার বক্তব্যটা ফুটিয়ে তোলার জন্য আপনি পাই চার্ট, আপনি ছক, আপনি ধরেন আরএমজি সেক্টর নিয়ে লিখছেন, খেয়াল করেন, আরএমজি সেক্টর নিয়ে আপনি একটি রচনা তৈরি করছেন। তা আপনি দেখানোর চেষ্টা করছেন যে 2015 সাল থেকে 2021 বা 20 বাদ দেন, 20 সাল পর্যন্ত আমরা কি পরিমাণ, প্রত্যেক বছরে আমরা কি পরিমাণ ফরেন রেমিটেন্স ইনকাম করেছি শুধু আপনার আরএমজি থেকে। তা সেক্ষেত্রে যদি আপনি একটা পাই চার্ট করে দেন যে কোনটা কত পার্সেন্ট, এটা তো নট ব্যাড, এটা তো আপনার জন্য ভালো যদি আপনি করতে পারেন। আপনি এভাবেও দিতে পারেন। আবার আপনি যদি ফিগার এঁকে দেন শুধু সক, অর্থাৎ টেবিল আকারে, টেবিল অফ কন্টেন্টস করে এভাবে যদি আপনি দেন, হ্যাঁ, এটাও ভালো, কোনো সমস্যা নেই। আর ম্যাপের কথা বলছেন, আপনি যদি ম্যাপ সংশ্লিষ্ট, যেমন আরএমজি সেক্টরে ম্যাপ দেওয়ার সুযোগ নেই, আপনি কি ম্যাপ দিবেন? আপনি হয়তো বলতে পারেন আমি এখানে যুক্তরাষ্ট্র আঁকবো, এখানে আমি বাংলাদেশ আঁকবো, আমি প্লেন, এখানে একটা প্লেন দেখাই দিব যে প্লেন দিয়ে যাচ্ছে অথবা রকেট দিয়ে যাচ্ছে। এটা মানে খুব বেশি যৌক্তিক হবে না। ম্যাপটা তখনই দেখানোর চেষ্টা করুন, বিশেষ করে মানচিত্রটা, ভূ রাজনীতি যখন লিখবেন, জিও পলিটিক্স কোনো কিছু যখন লিখবেন, আপনি ফিলিস্তিন ইস্যু লেখা ধরলাম যে ফিলিস্তিন ইস্যু সম্পর্কে, প্যালেস্টাইন ইস্যু সম্পর্কে আপনার প্রশ্ন এসেছে, সেক্ষেত্রে আপনি দেখানোর চেষ্টা করছেন যে 1948 সালে ফিলিস্তিন কতটুকু ছিল, 1962 সালে কতটুকু হলো, সর্বশেষ 21 সালে কতটুকু আছে। এই যে কম্পারিজন দেখানোর জন্য যদি আপনি সঠিকভাবে ম্যাপ আঁকতে পারেন, আপনি অবশ্যই দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি নদ নদী নিয়ে লেখার চেষ্টা করছেন, খেয়াল করেন, নদ নদীর রচনা যদি আসে, ধরেন আপনি নদ নদী নিয়ে লিখছেন, সেখানে আপনি বাংলাদেশের বড় বড় নদীগুলার অবস্থান দেখানোর চেষ্টা করতে পারেন যদি আপনি কুইকলি পারেন। এটা অবশ্যই খারাপ নয়। পাই চার্ট, ফ্লো চার্ট, সকল ফ্লো চার্ট, আপনি যেটা বললেন ফ্লো চার্টও আপনি আঁকতে পারেন যে কোনটা থেকে কিভাবে কি হলো, ফ্লো চার্ট। যেমন ধরেন করোনা ভাইরাসের যে আমরা আক্রান্ত হচ্ছি, এর একটা মিউটেশন প্রসেস আছে, এটা ঢুকেই মানুষকে মেরে ফেলে না, এটা ঢুকে আপনি ফ্লো চার্ট আকারে দেখে দিন যে এটা প্রথমে অ্যাটাক করলো, এটা এরপরে এই লক্ষণগুলো দেখা দিল, এরপরে তার এই সমস্যা, এরপরে সে মারা গেল, এরপরে তাকে কবরে নিয়ে যাওয়া হলো অথবা শ্মশানে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ আপনি এগুলা সবগুলো আপনি ইউজ করতে পারেন, এতে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। মূল বিষয়টা হলো আপনার বক্তব্যটা সুন্দর করার জন্য, আপনাকে আপনার লেখার মানটা সুন্দর করার জন্য আপনি যতটুকু যতটুকু অবস্থান তাকে নিতে পারেন। হ্যাঁ, আর তো নাই প্রশ্ন, কোনো সমস্যা নেই। আপনি ম্যাপ আঁকতে পারলেও ভালো, তবে খেয়াল রাখবেন এটা যেন খুব বেশি অপ্রাসঙ্গিক হয়ে না যায়। ঠিক আছে, পোশাক আমেরিকায় যাচ্ছে, বিমান আঁকতেছেন, পোশাকের ইয়া এঁকে দিচ্ছেন, এটা কেমন দেখায়? এটা দরকার নাই। হ্যাঁ, আমিও আমার বিসিএস এ আমিও কিছু এঁকেছি, তবে খুব সবগুলোর মধ্যে হ্যালো, চিত্র ফিগার দেইনি। বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমরা যখন রচনাতে সংবিধানের কোন অনুচ্ছেদ উল্লেখ করব তখন কি হুবহু ওইখানে যেভাবে আছে ওইটাই কি লিখতে হবে কিনা, নাকি একটু চেঞ্জ করে বা আমার মতো করে লেখা যাবে ওইটার আলোকে? বুঝতে পেরেছি। আপনাকে আমি বলি, বাংলাদেশের সংবিধান হুবহু পারে এরকম লোকের সংখ্যা আমার মনে হয় না 10 জনের বেশি পাওয়া যাবে। কারণ শোনেন, আমি একটা কথা বলি, আপনি তো আইনটা ফর্মুলেট করছেন না, আপনি সংবিধানটাকে, সংবিধানে যে বিষয়টা বলতে চেয়েছে সেই বিষয়টাকে আপনার মতো করে আপনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। আপনি ধরেন আর্টিকেল 15 উল্লেখ করার চেষ্টা করছেন, আপনি বলতে চাচ্ছেন যে আর্টিকেল 15-এ, যেমন আপনি ফুড সিকিউরিটি নিয়ে কথা বলছেন, আপনি এখানে বলা আছে না যে অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য এগুলা রাষ্ট্র মৌলিক প্রয়োজন ব্যবস্থা করার চেষ্টা করবে, সেখানে আপনি ফুড নিয়ে কাজ করছেন, রচনা লিখবেন, আপনি সেখানে লিখতে পারেন যে আর্টিকেল 15-এ আমাদের ফুড সিকিউরিটি বা ফুডটা এনশিওর করবে গভর্নমেন্ট, করার জন্য চেষ্টা করবে, এটা একটা বেসিক রাইটস হিসেবে দেখিয়েছে। এই কথাগুলো আপনি আপনার মতো করে 2-3 লাইন, 4 লাইন, 5 লাইন আপনি ব্যাখ্যা করে দিবেন। এখানে সংবিধানে যেভাবে বলা আছে সেটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, এটা আপনি পারবেনও না। এটা আপনার জন্য আমি মনে করি খুব বেশি মেমোরাইজিং পাওয়ার না থাকলে এটা সম্ভব না। আমি, আমার প্রতি যদি আপনাদের আস্থা থেকে থাকে তাহলে আমারটা শোনেন, সংবিধানের উপরে তো আমিও পরীক্ষা দিয়েছি, আমি একটা আর্টিকেল হুবহু লিখি নাই, এবং আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে 40 নম্বরে সংবিধানের উত্তর দিয়েছি। গত ফেব্রুয়ারি মাসে যে একটা পরীক্ষা দিলাম না, বললাম সিনিয়র স্কেল, ওইখানেও সংবিধান এসেছে আমাদের, সেটাও আমি দিয়েছি, কিন্তু সেখানেও আমি আপনার একটা আর্টিকেল হুবহু নাই, সব মিল আছে, আপনি মেসেজটা পাবেন।
এসএস না পাবেন, কিন্তু হুবহু পাবেন না। হুবহু দেওয়ার কোনো প্রয়োজন নাই, হুবহু আপনি পারবেন না ভাই, অনেক সময় চলে যাবে, মনে থাকবে না, ঝামেলা। দরকারটা কি? আপনি জাস্ট দেখেন, আমি এটা বললাম আপনাকে যে আর্টিকেল 15-এ কিন্তু 5টি বেসিক রাইটস এর কথা বলা আছে, কিন্তু আপনি কথা বলছেন শুধুমাত্র ফুড সিকিউরিটি নিয়ে, ফুডটা নিয়ে। সেক্ষেত্রে যদি আপনি বাকি 4টা বেসিক জিনিস বাদও দিয়ে দেন, তাতেও কোনো সমস্যা নাই, কারণ আপনি বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশ সংবিধানের 15 নম্বর আর্টিকেলে আপনার ফুড সম্পর্কে সরকারের একটি প্রতিশ্রুতি দেওয়া রয়েছে। কারণ আপনি কথা বলছেন ফুড নিয়ে, আপনার তো বাকি